আমরা এবার একটু রংপুরে যাব। রংপুরে আছেন আমাদের সহকর্মী আতিকুর রহমান তমাল, এবং তিনি সেখানকার যে যে অবস্থা, সেই অবস্থার সর্বশেষ আমাদেরকে জানাবেন। তমাল। হ্যাঁ, রংপুর ৪-এ আছি। রংপুর ৪-এ অর্থাৎ কাউনিয়া যে আসনটি রয়েছে রংপুর ৪, সেই আসনে কিন্তু রয়েছে। সেখানে এনসিপির যে প্রার্থী অর্থাৎ 11 দলীয় যে জোট প্রার্থী আখতার হোসেন, তিনি কিন্তু নির্বাচিত হয়েছেন। প্রায় ৯,০০০ ভোটের যে ব্যবধান, সেই ব্যবধানে কিন্তু তিনি আসলে নির্বাচিত হন। প্রায় ১.৫ লাখ ভোট তিনি পেয়েছেন। তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী, তিনি কিন্তু পেয়েছিলেন হচ্ছে ১,৩৯,০০০ বা ৪০,০০০-এর মতো ভোট, অর্থাৎ প্রায় ৯-১০,০০০ ভোটে কিন্তু তিনি পরাজিত হয়েছেন। আমরা দেখছি যে এখানে আসলে এটি আখতারের বাসা, তার যে গ্রামের বাড়ি, সেই বাসায় কিন্তু তিনি কিছুক্ষণ আগে আসলে তার যে ভক্ত সমর্থকরা রয়েছে, সেই ভক্তদের সঙ্গে কিন্তু আসলে কুশল বিনিময় করেছেন এবং তিনি আসলে সেখানে গণমাধ্যমে কথা বলেছেন। এখন যেহেতু আসরের নামাজটি শুরু হচ্ছে, সে কারণে তিনি নামাজে গিয়েছেন। এবং আপনারা জানেন যে এনসিপি যে এই নেতা, তিনি আসলে যে নির্বাচিত হওয়ার পরে আমরা যেমনটি দেখেছি যে গেল রাত্রে তিনি যে বক্তব্য দিয়েছেন, তারপরে তিনি আসলে আজকে বিকেল ৫টায় তিনি বক্তব্য দিয়ে কিছুক্ষণের আগে চলে গেছেন সেখান থেকে। এবং তিনি বলেছেন যে তিনি নির্বাচিত যেহেতু হয়েছেন, তিনি এই যে কাউনিয়া এবং পীরগাছা যে উপজেলা, সেই উপজেলার যে লোকজন রয়েছেন সবার প্রতি তিনি আসলে দোয়া চেয়েছেন। এবং তিনি বলেছেন যে আগামীর যে রাজনীতি, এই রংপুর ৪-এর যে রাজনীতি, তিনি চান যে সকল দল মত সবাইকে নিয়ে তিনি আসলে আগামীর যে রংপুর ৪ সেটিকে তিনি গড়ে তুলবেন। এবং তিনি বলেছেন যে তিনি চান যে হানাহানি মুক্ত এবং হিংসা বিদ্বেষ মুক্ত যে রাজনীতি, সেই রাজনীতির পাশে তিনি হাঁটবেন। এবং সেই জায়গা থেকে তিনি যে ভোটগুলো পেয়েছেন, যে ১.৫ লাখ ভোট পেয়েছেন, সেই ভোটের বাইরে যে ভোটাররা রয়েছেন বা যারা অন্য প্রতীকে ভোট দিয়েছেন, তিনি কিন্তু বলেছেন যে সেই লোকগুলোকেও তিনি চান যে তার সঙ্গে নিয়ে চলতে, এবং আগামী যে রাজনীতি, সেই রাজনীতি তিনি কিন্তু নতুন বাংলাদেশ করতে চান, নতুন যে রংপুর ৪ সেটা তিনি করতে চান। এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে এখানে কিন্তু ভক্ত সমর্থকরা আসলে কালকে রাত থেকেই কিন্তু ভিড় করে রয়েছেন। এবং সেই মুহূর্তে তিনি আসলে মূলত নামাজে গেছেন, এবং নামাজ থেকে ফেরার পরে তিনি কিন্তু আবারও কিন্তু গণমাধ্যমে কথা বলার কথা রয়েছে। তো এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী রয়েছেন আহমেদ সালেহিন গুলশানে। আমরা এখন যাবো সেখানকার সবশেষ খবর জানতে। সালেহিন। এই মুহূর্তে আমি আছি গুলশানে, যেখানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি এখন কিন্তু কার্যালয়ের ভিতরে আছেন। আর বিষয়টা বলে রাখতে চাই যে বিএনপির ২-১ জন স্থায়ী কমিটির সদস্য কিন্তু ইতিমধ্যে ভিতরে আছেন। বিশেষ করে সালাউদ্দিন আহমদ, তিনিও কিন্তু ভিতরে রয়েছেন। গতকালকে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই ফলাফল যে গণনা হয়েছে, ফলাফলের পরে যে তারা যে নিরঙ্কুশ বিজয় পেয়েছেন, নিরঙ্কুশ জয়লাভ করেছেন, সেই বিষয় নিয়ে তারা পর্যালোচনা করছেন। তাদের যে ফলাফল যে তারা পেয়েছেন, সেই ফলাফল নিয়ে তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে বা তারা দলীয় ফোরামে তারা কথা বলছেন এবং সরকার গঠন কীভাবে করবেন, সরকার গঠন প্রক্রিয়া কেমন হবে এবং মন্ত্রিপরিষদ গঠন করার ক্ষেত্রে কীভাবে হবে, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন। বিশেষ করে আজকে কিন্তু মাহাদি আমিন, যিনি নির্বাচনী পরিচালনা কমিটির যিনি মুখপাত্র ছিলেন, তিনি কিন্তু আজকে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে এবং বলেছেন যে এই বিজয়টা আসলে তাদের কাঙ্ক্ষিত ছিল এবং জনগণ তাদেরকে রায় দিয়েছে। জনগণের পক্ষে তাদের ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে সালাউদ্দিন আহমেদও কিন্তু আমাদের সাথে কথা বলেছিলেন এই গণমাধ্যমের সঙ্গে, এবং তারা বলেছিলেন যে তিনি বলেছেন যে এই বিজয় তাদের প্রত্যাশিত বিজয় ছিল, অর্থাৎ জনগণ যে এই ভোটে তাদের পক্ষে যাবে, সেটি তাদের কাছে প্রত্যাশিত ছিল এবং জনগণকে তিনি ধন্যবাদ জানান। এবং একই সঙ্গে আগামী সরকার গঠন করার ক্ষেত্রে তারা জনগণ এবং সাধারণ মানুষ সহ সকলের তিনি সহযোগিতা কামনা করেছেন, যে আগামী সরকার যেন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে তারা ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে কিন্তু বলেছেন। আমরা একটু কথা বলতে চাই যে আসলে এই সার্বিক পরিস্থিতি, ফলাফল এবং তার পরবর্তী বিএনপির কার্যক্রম সব কিছু নিয়ে মোরসালিন হক জুনায়েদ আমাদের সহকর্মী, যিনি গতকালকে আমরা দেখেছি যে আপনিও কিন্তু নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে কথা বলেছেন, ব্রিফিং কভার করেছেন, একই সঙ্গে আমার সঙ্গে কিন্তু আপনি কাজ করেছেন। সব মিলে বলবেন যে আজকে এই ফলাফলটা আসলে বিএনপি কীভাবে দেখছে এবং আগামী সরকার গঠনের ক্ষেত্রে তারা কোন বিষয়গুলোকে প্রাধান্য দিবে? এখন পর্যন্ত যে বিষয় দেখা গেছে যে আপনিও সালেহীন, আপনার সাথে আমরা যারা মাঠে ঘুরেছি এই নির্বাচন পূর্ববর্তী সময় যে প্রচারণাগুলো এবং তারও আগে যে ৫ আগস্ট পরবর্তী সময়গুলোতে আমরা যে বিষয়টি দেখেছি যে সবসময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে যে বার্তাগুলো ছিল বাংলাদেশের জন্য, যে নতুন দেশ গড়ার একটি পরিকল্পনা তারা বারবার বলছিলেন, সবার আগে বাংলাদেশের স্লোগানটিতে তারা বলছেন, প্রত্যয় জানাচ্ছেন। সব কিছু মিলে তারা একটি বড় ধরনের ইশতেহার দিয়েছেন। সেখানে তাদের দফাগুলো রয়েছে, তাদের কর্মসূচিগুলো তারা
স্পষ্ট করে বলেছেন, পরিকল্পনাগুলো জানিয়েছেন, সেই জায়গাগুলোকে ভিত্তি করেই কিন্তু জনগণের কাছে যে বার্তা পৌঁছে গেছে, সেই পৌঁছে যাওয়ার প্রেক্ষিতেই কিন্তু বলা চলে যে 2/3 বেশি যেই আসনটি নিয়ে কিন্তু বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে খুব দ্রুতই। এবং সেই জায়গাটিতে বিএনপির পক্ষ থেকে তারা যে বিজয়কে যেই বিষয়ভাবে তারা এখন পর্যন্ত বলার চেষ্টা করছে যে তাদের যেই পরিকল্পনা, বিশেষ করে বাংলাদেশের যে গণঅভ্যুত্থান পরবর্তী যেই সংস্কৃতি দাঁড়িয়েছে দেশের রাজনীতিতে, সেখানে দেখা গিয়েছে যে তরুণ এবং নারী যারা রয়েছেন তাদের একটি বড় ধরনের অংশগ্রহণের ব্যাপার রয়েছে। সেই জায়গাটিতে তাদের দৃষ্টিকোণ থেকে যে তারা তরুণ এবং নারীদেরকে আকৃষ্ট করতে পেরেছেন, সেই আত্মবিশ্বাসের জায়গা থেকেই মূলত আসলে তাদের এত বড় একটি বিজয়, যেটি 2/3 বেশি নিরঙ্কুশ বলা হয় সবসময় এবং ভূমিধস বিজয়ও বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে। তো সেই জায়গাগুলোতে কিন্তু বিএনপির এক ধরনের সফলতার জায়গায় আছে। ভবিষ্যতে তারা পরবর্তী যে কর্মকাণ্ডগুলো অর্থাৎ রাষ্ট্র পরিচালনায় সরকার গঠন অন্যান্য সেই বিষয়গুলো নিয়েই মূলত আসলে এখন পর্যন্ত তাদের আভ্যন্তরীণ আলোচনা চলছে। এই ধরনের বার্তা আমাদের কাছে আছে। আমরা শুনছিলাম যে শপথ গ্রহণের একটা বিষয়, যে কবে নাগাদ শপথ গ্রহণ হবে। সালাউদ্দিন আহমেদ বলছিলেন যে যদি আজকে বিকেলের মধ্যে গেজেট প্রকাশ করা হয় ফলাফলের নির্বাচন কমিশন কর্তৃক দ্বারা, তারপরে আসলে ক্ষণগণনা হবে কখন নাগাদ শপথ গ্রহণ হতে পারে, সেই বিষয়গুলো কিন্তু নিয়ে আলোচনা করা হচ্ছে। আপনি যেমনটি বলছিলেন, শপথ কয় তারিখ নাগাদ হতে পারে, আপনার ধারণা কি এবং কি বার্তা আপনি পেয়েছেন? এখন পর্যন্ত নির্বাচনের আগেই কিন্তু উপদেষ্টাদের পক্ষ থেকে এক ধরনের বার্তা দেওয়া হয়েছিল যে তারা 19 ফেব্রুয়ারির আগেই তারা শপথ নিয়ে এবং ক্ষমতা হস্তান্তর করে দিবেন, তাদের এক ধরনের বার্তা ছিল। আবার রাষ্ট্রীয় যে বিষয় রয়েছে, যে বাধ্যবাধকতাগুলো রয়েছে বা রাষ্ট্র যেই ক্ষমতা প্রয়োগ করতে পারে, সেই জায়গাগুলো আমরা অতীতের বিবেচনায় দেখেছি যে রাষ্ট্র আসলে যে কোনো সময় তার যে মূল্যবান যেই গেজেট রাষ্ট্রের যে দলিল সেটি প্রকাশ করতে পারে, তার যে কোনো সময় পারে। ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশনে আমাদের যে সহকর্মীরা রয়েছেন সেখান থেকেও কিন্তু বার্তা এসেছে খুব দ্রুততম সময়ের মধ্যেই এই গেজেটটি হয়ে যাবে, যে ফলাফলটি এখন পর্যন্ত পাওয়া গেছে। এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু এক ধরনের আহ্বান জানানো হয়েছে যে রোববারের মধ্যে এক ধরনের ব্যবস্থা গ্রহণ করার, যেন সরকার গঠনের যে প্রক্রিয়াটি সেটি যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে যায়। সব কিছু মিলে যেই বিষয়টি এখন পর্যন্ত বলা যায় যে 17 এবং 18 এই ফেব্রুয়ারির যে সময়টুকু রয়েছে অর্থাৎ রমজানের আগেই এক ধরনের সরকার গঠনের যে প্রক্রিয়া সেটি হয়ে যাবে। ধন্যবাদ মুরসালিন হক জুনায়েদ। আমাদের সহকর্মী যেমনটি বলছিলেন যে সরকার গঠনের যে প্রক্রিয়া, শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা, সেই বিষয়গুলি কিন্তু খুব শীঘ্রই হয়ে যাবে। এবং এছাড়াও কিন্তু একটি বিষয় বলে রাখা যায়, আজকে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে এই গুলশানে বিএনপি চেয়ারম্যান কার্যালয়ের ভিতরে, এবং সেখানে ইতিমধ্যে 2-1 জন স্থায়ী কমিটির সদস্য রয়েছেন। সন্ধ্যা নাগাদ বা সন্ধ্যার পরপর আরও স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারাও আসবেন, সেই বৈঠকে অংশ নেবেন এবং আগামী সরকার গঠনের ক্ষেত্রে শপথ নেওয়া এবং মন্ত্রিপরিষদ গঠন কেমন হবে সব বিষয়টি কিন্তু তারা বসবেন, কথা বলবেন এবং নির্বাচনের ফলাফল নিয়ে আনুষ্ঠানিক পর্যবেক্ষণ দিবেন। এবং এরপরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার কথা রয়েছে শীর্ষ নেতৃত্ব যারা রয়েছেন, তাদের মধ্যে থেকে কেউ হয়তো আমাদেরকে গণমাধ্যমে ব্রিফ করবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া একটি বিষয় বলে রাখা যায়, অনানুষ্ঠানিকভাবে আমরা শুনেছি যে আগামী 15 তারিখ নাগাদ অর্থাৎ রবিবার হয়তো শপথ গ্রহণের আনুষ্ঠানিকতাটা হতে পারে, সেটা আমরা অনানুষ্ঠানিকভাবে জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে গুলশানে বিএনপি চেয়ারম্যান কার্যালয়ের সামনে থেকে বিএনপির যে বিজয় এবং তাদের যে নির্বাচনী ফলাফল যে পর্যালোচনা এবং আগামীর শপথ গ্রহণ, আগামীর সরকার গঠনের ক্ষেত্রে শপথ গ্রহণ এবং মন্ত্রিপরিষদ গঠনের প্রক্রিয়া সবশেষ খবর। আমরা সরাসরি ছিলাম গুলশানে এবং এর আগে ছিলাম রংপুরে।